প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই হৃদয় বিদারক সংবাদটি জানিয়েছেন। ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। শরীফ ওসমান হাদীর এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদীর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর সরকারের প্রতি। তারা হাদীর চিকিৎসা অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন। বিশেষ করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, যিনি একই সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক, তার প্রতিও তিনি নিজে হাদীর পরিচর্যা করেছেন, আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর দিয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদী ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদী ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদী ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য,
সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দেই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। আল্লাহ। শহীদ ওসমান হাদি আমাদের মাঝে নেই। এটা আসলে আজকের খবর না। যখন প্রথম এই ঘটনাটা ঘটেছিল, এটা ঢাকা মেডিকেলে যখন অপারেশনটা হয়, সেখানে এক অপারেশনে থাকা এক ডাক্তারের সাথে কথা হয়েছিল। তিনি যেটা বলেছিলেন যে এটা আসলে মানে বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তারপরে মূলত তারা ইউনাইটেড হসপিটাল, এই এভারকেয়ার হসপিটালে যেটা নিয়ে গিয়েছিল একটা বেটার লাইফ সাপোর্ট দেওয়ার জন্য, এর বাইরে কোনো কিছু না। তো দেখেন, এই ঘটনাটা কিন্তু আমি যেহেতু জানি বা অনেকেই জানে, তার মানে সরকারের কাছে ছিল। সে যে মারা যাবে এটা সরকার বুঝতে পারছিল। তারপরেও তার যে খুনি, সেই খুনিকে বাঁচানোর জন্য সরকারের গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ডিজিএফআই এর কয়েকজন কর্মকর্তা, তারপরে ওর নাম কি, সেলিম আজাদ, ডিএমআই, এরা বৈঠক করে, এই খুনের আগে তারা বৈঠক করে খুনিকে মানসিকভাবে শক্তি দেওয়ার জন্য, তার বের হয়ে যাওয়ার জন্য, তাকে নিরাপদে ভারতে পাঠানোর জন্য কি কি করতে হবে আমরা এখনো নিশ্চিত না। এই ডিজিএফআই দেয়া কথাবার্তা আমরা বিশ্বাস করি না। তারা বলছে যে সে পালিয়ে গিয়েছে। সে আদৌ পালিয়ে গিয়েছে কিনা এখনো পর্যন্ত আমরা জানি না। হইতে পারে ফয়সাল মাসুদ সে দেশেই আছে এবং ডিজিএফআই তাদেরকে বাঁচানোর জন্যই তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন লোকজনকে দিয়ে তারা এটা বারবার বলানোর চেষ্টা করছে যে এই মুহূর্তে তিনি পাস হয়েছেন, এই মুহূর্তে তিনি চলে গেছেন, এই মুহূর্তে তিনি কোথায় কি করছেন সবকিছু জানেন, শুধু এইটা জানেন না যে তিনি যে পালিয়ে যাচ্ছেন। তা আপনারা এত কিছু যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, ধরেন আমি একজনের নাম বলি, যেমন জুলকারনাইন সায়ের, উনি ওনার ফেসবুকে করেছেন, এটা তো ওনার তথ্য না, ওনাকে নিশ্চয়ই গোয়েন্দা সংস্থায় দিয়েছে ওনাকে, এবং ওনাকে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা গোয়েন্দা সংস্থা জেনেই দিয়েছেন। তাহলে গোয়েন্দা সংস্থা আগে কেন ওনাকে দেন নাই যে এই জায়গা দিয়ে পালিয়ে যাচ্ছেন বা এইভাবে খুন হবেন, এখানে এই হচ্ছে, এগুলো দিতে পারেন নাই। ওনারা যাওয়ার পরে তারপরে ওনার সোশ্যাল মিডিয়াতে উনি কার কার সাথে যোগাযোগ করছেন, হোয়াটসঅ্যাপে কাকে কাকে ছবি পাঠিয়েছেন, সেই তথ্য তিনারা বিভিন্ন জনকে দিচ্ছেন। সেটা জুলকারনাইন সায়ের সহ আরো নিশ্চয়ই অন্যান্য অনেক সাংবাদিকদেরকে তারা দিয়েছেন, কিন্তু তার আগে তারা দেয়নি। মানে হচ্ছে এই ঘটনার সাথে আমি যতটুকু শুনেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, এটা হচ্ছে গিয়ে পিলখানা হত্যাকাণ্ডের পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার মূল হোতাদের মধ্যে এই জাহাঙ্গীর একজন। প্রচন্ড দুর্নীতিপরায়ণ এবং আনস্মার্ট, একটা অদক্ষ, একটা অথর্ব একটা অফিসার ছিল। এই অথর্ব এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিগেডিয়ার পর্যন্ত গিয়েছিল, তা না হলে তার ফুল কর্নেল হওয়ার যোগ্যতাও নাই, কোনো দিক থেকেই নাই, কোনো দিকে। এর মতো এরকম মানে মানে এই কুখাদ্য আর্মি অফিসার, যে খুব খারাপ অফিসার, সেটাও মনে করেন যে এর মতো এরকম কুখাদ্য আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। তার সাথে দুর্নীতিপরায়ণ, খালেদা জিয়ার কে দেখতে গিয়েছে এভার কেয়ারে, তার পাশে তার মেয়ে, তার বউকে নিয়ে গিয়েছে, দাঁত কেলিয়ে হেসে সেলফি দিচ্ছে। আরে ভাই, তোর তো বুঝতে হবে, এইটুক জ্ঞান তো তোর থাকা উচিত, জ্ঞান তো নাই, থাকবে কেমনে? এটা সে এখানে গিয়ে এটা করেছে। টাকা পয়সা তো আছে, ধরেন এই 5 তারিখের পর থেকে যে পরিমাণে টাকা তারা কামিয়েছে, সারা জীবন 14 গোষ্ঠী বসে খাইতে পারবে। এই দাঁত তো সবসময় কেলাই থাকে। এখন টাকা পয়সা হয়েছে না,
এরা এই খুনের সাথে জড়িত, এবং ডিজিএফআই সরাসরি এই খুন এক্সিকিউট, প্ল্যানিং, আফটার এফেক্ট যা যা করা দরকার সবকিছু ডিজিএফআই বসে বসে করেছে। অতএব ডিজিএফআই চিফ যিনি আছেন তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তাকে সরাইতে হবে, সরাইয়া তারপরে এখানে অন্য কাউকে দিতে হবে। ব্রিগেডিয়ার এই যে আপনার আরেকজন আছে, ওর নামটা যে আর্মির বিষয়টা বাদ দিলাম, ডিজিএফআই এবং এই ডিএমআই সহ যারা যারা এটার জন্য মানে এই ঘটনার সাথে তারা জড়িত আছে না আছে, তাদের বিচার করবেন না করবেন, কি কি করবেন, সেটার সাথে সাথে মনে করেন যে তারা কিছুই নাই, এটার সাথে কিছুই জানে না, কিছুই বুঝে না, তারা যে এটারে ঠেকাইতে পারে নাই, এই জন্য তাদের ওই চেয়ারে থাকার আর কোনো নৈতিক কোনো নাই। এরপরে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন এই গেল কয়েকদিনের ভেতরে যদি আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দেখেন, আরে বেটা স্বরাষ্ট্র উপদেষ্টা তুই তো কনস্টেবল হইতে পারবি না, তোরে যদি আমি জানি না তুই কেমনে ঢুকছিলি সেনাবাহিনীতে, তোর কনস্টেবল হওয়ার যোগ্যতা নাই। তুই এইখানে যেই মানুষগুলোর রক্তের বিনিময়ে তুই এই স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছিস, তোর এই স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পরে সেই মানুষগুলোর নিরাপত্তা দিবি না? সেই মানুষগুলোর পিছনে বারবার তারা একটা কথা বলার চেষ্টা করেছে, এখানে নাকি মব সন্ত্রাস হয়েছে, মবের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছে, মব করতে দেওয়া যাবে না। তোর মারে আকাম করছে খানকির ছেলে, এইখানে আসছিস মব মারাইতে। এই দেশে যদি নাকি এই যৌক্তিক দাবি করা যদি নাকি মব হয়, তাহলে শেখ হাসিনাকে সরাইলি কি দিয়া? নির্বাচন দিয়ে সরাইছিলে? সেনাবাহিনীর কু করে সরাইছিলে? এই জনগণ গিয়ে তারপরে শেখ হাসিনাকে গণভবন থেকে বের করেছে, তাহলে সেটা মব। তুই যে আজকে এই পদে বসছিস, এখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, সংসদে নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তো সংসদে নির্বাচিত এমপি হয়ে তারপরে সে মন্ত্রী হইল, তুই কোন জায়গায় এমপি হয়েছিলি? আসিফ নজরুল এ প্রথম আলোর সুশীলগিরি সেজে তারপরে প্রথম আলোর হয়ে কাজ করে, প্রথম আলোর যা বয়ান সে তাহাই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এই শুয়োরের বাচ্চা গতকালকে পোস্ট করেছে সে নাকি জামিনের ব্যাপারে কিছু জানে না, এটার সাথে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই। শুয়োরের বাচ্চা, তুই যা করছিস, তুই যে জাউরামি এই গত 1.5 বছরে করছিস, আল্লাহ যদি বাঁচায় রাখে, তোর অপমান অপদস্থ এই সরকারটা শেষ হওয়ার পরের দিন থেকে শুরু হবে। আসিফ নজরুল যেখানে যাবে ওইখানে জুতা খাবি, ডিম খাবি, এটা তোর কপালের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখন এটা হবে, হইতেই হবে। এখন আসিফ নজরুল কালকে পোস্ট করেছে সে নাকি কিছুই জানে না, এটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কোনো কিছুই নেই। আচ্ছা, এটা আপনার যখন কিনা 5 আগস্ট হয়, 5 আগস্টের পরে আপনাকে নামটা বলছি, বিচারপতির নামটা হলো শেখ তাহসান আলী। আপনাদেরকেও শুয়োরের বাচ্চার ছবিটা দেখাই। এই খানকির ছেলে, ওর মা দৌলতদিয়াতে গিয়া তারপরে বিভিন্ন বেটাদের সাথে আকাম করে ওরে পয়দা করছে। এটা একটা আরেকটা জাউরা, ওই যে কয়সার কামাল, ওই শুয়োরের বাচ্চা গত 15 বছরে একবার ধরা গেছিল শাহবাগে, সেটাও এক মাগি নিয়ে, গাড়ির মধ্যে এক মাগিরে নিয়ে লাগাইতে গিয়া পুলিশ তারে ধরছিল, এরপরে মুসলেখা দিয়ে তারপরে বেরিয়েছে, সেটারই সে বলেছে তাকে নাকি সরকার ধরেছে। এবং এই মোটামুটি মানে আমি জানি না, তারেক রহমানের অনেক কিছু আমার খুব ভালো লাগে, কিন্তু তারেক রহমানের আশপাশে সব মাথার চোদ এখানে সব।
দিল্লির আগ্রাসন কারণের বাজনা বাজা কে মালিক দেশে রাজা কারণের বাজনা বাজা কে মালিক দেশে রাজা দেশ সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা 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 পাই যে হাসি হা 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 পাই যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখাইলে তথ্য কেড়ে তারা রইল ভগবান তারা রইল ভগবান জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাথে নাহি ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলা সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে ভেতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে ভেতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি